হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, সেগুলো আমি প্রথমে লিখে দিয়েছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আজকে কি কি পড়ানো হবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি, পরিমাপের অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে আনসার্টেনটি। অনিশ্চয়তার কারণ কি কি, ত্রুটি বা এরর কি এবং তার প্রকারভেদ, নির্ভুলতা বা অ্যাকুরেসি এবং যথার্থতা বা প্রিসিশন। তারপর এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, যেটাকে বলা হয় সিগনিফিক্যান্ট ফিগার, অ্যান্ড রাউন্ডিং অফ এনি নাম্বার। কী করে নাম্বারটাকে রাউন্ডিং অফ করা হবে, এগুলো হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, পরিমাপের অনিশ্চয়তা কাকে বলে বলি প্রথমে। পরিমাপের অনিশ্চয়তা হলো একটি পরিমাপের সাথে সংশ্লিষ্ট সেই সম্ভাব্য ভুল বা বিচ্যুতি, এটাকে বলা হয় অ্যারর, যার মধ্যে প্রকৃত মানটি অবস্থান করতে পারে বলে অনুমান করা হয়। ঠিক আছে, এটা এই বিচ্যুতি বা ভুল বা এরর, এটা কিন্তু বিভিন্ন কারণে আসতে পারে। পরিবেশগত কারণে আসতে পারে, কোনো মানবিক ত্রুটি হতে পারে, যে যে কোনো পরিমাপ করছে যে তার ত্রুটি হতে পারে, বা কোনো নেচার থেকে বাই নেচার ত্রুটিতে আসে, এরকমও ত্রুটি হতে পারে। ঠিক আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। ঠিক আছে, এখন তুমি দেখো, একটা যদি আমি মেজারমেন্ট করি, কীরকম, যে সাপোজ এই রডটার আমি দৈর্ঘ্য মাপতে চাই, এই দৈর্ঘ্য কত, ঠিক আছে, কতটা লেংথের। ঠিক আছে, তাহলে কি করতে পারি, কেমনভাবে রিপোর্ট করা হয় ইয়েটাকে, মানে দৈর্ঘ্যটাকে কেমনভাবে বলা হয়, 20 ± 1, 20 ± 0.1, সরি 0.1 সেমি। মানে এটা হচ্ছে যে এর ভ্যালুটা 19.9 থেকে 20.1, মানে 20 - 0.1 অ্যান্ড 20 + 0.1 এর মধ্যে আমাদের থাকতে পারে। ঠিক আছে, এইভাবে আমাদের রিপোর্ট করা হয়। এই এররটা কী কারণে এসছে এরপর আমরা দেখব। অনিশ্চয়তার কারণ কি কি, যেমন অনিশ্চয়তার কারণ বিভিন্ন রকমের হতে পারে। যন্ত্রের সীমাবদ্ধতা হতে পারে, ইনস্ট্রুমেন্টাল লিমিটেশন হতে পারে, যে স্কেল দিয়ে মাপছো বা যে ওজন যন্ত্রের সাহায্যে ওজন করছো, তার 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 পরিমাপ করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা বা তার যে প্রিসিশন, সে প্রিসিশনটা অত ভালো নয়, এই কারণে হতে পারে। মানবিক ত্রুটি হতে পারে, এগুলো আমরা পরে আসবো। হিউম্যান এরর কী কারণে হতে পারে, পরিবেশগত প্রভাব হতে পারে, আবার পরিমাপ পদ্ধতির সীমাবদ্ধতা হতে পারে। ঠিক আছে, এগুলো আমরা পরে এররে আবার এই পার্টিকুলারলি এগুলো কিভাবে আসে এবং তার এক্সাম্পল কী কী, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এরপর একটা টপিক পড়বো যেটার নাম হচ্ছে এরর। এরর কিন্তু আমাদের 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 কি, যে অনিশ্চয়তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কীরকম, যদি এরর বেশি হয় তাহলে অনিশ্চয়তা বেশি, যদি এরর কম হয় তাহলে পরিমাপের অনিশ্চয়তা কম। তাহলে এরর মানে কি, এররের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি, এরর কীভাবে বলা যাবে, এরর কীভাবে বলা যাবে। এরর সমান হচ্ছে এরর, ও হচ্ছে অবজার্ভ ভ্যালু। অবজার্ভ ভ্যালু মানে হচ্ছে যেটা তুমি এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছ, অবজার্ভ ভ্যালু। আর টি হচ্ছে ট্রু ভ্যালু, যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যেটা অ্যাকচুয়াল এর ভ্যালু। ধরো কোনো একটা রডের দৈর্ঘ্য হচ্ছে বা লেংথ হচ্ছে 20 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার, তো সেটা হচ্ছে তার অরিজিনাল ভ্যালু। এবং যে যন্ত্রের সাহায্যে বা কোনো পদ্ধতির সাহায্যে তুমি মেপে পরে বলছো, সেটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। তাহলে এরর কি, সেটা হচ্ছে অবজার্ভ ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। এটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেমন ধরো একটা তোমাকে এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হচ্ছে, এখানে আমাদের সিরিয়াল নাম্বার 1 2 3 করে করা আছে। ট্রু ভ্যালু হচ্ছে, সাপোজ কোনো একটা মেজারিং সিলিন্ডার দিয়ে, তোমরা যদি প্র্যাকটিক্যালে করে থাকো, মেজারিং সিলিন্ডার দিয়ে তোমরা কী করছো, 250 ml মেজার করছো বা মাপছো, তাহলে তার ট্রু ভ্যালু হচ্ছে 250 ml। ঠিক আছে, আর অবজার্ভ ভ্যালু হচ্ছে 249, একবার হচ্ছে 247, এবার 250, এটা বিভিন্ন কারণে হতে পারে, এবার 248, এবার 251। তাহলে আমাদের প্রথমে কি হবে, এরর কি, এরর হচ্ছে আমাদের দেখেছো অবজার্ভ ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। তাহলে কী হবে, এটা -1, 249 - 250 = -1। এটা এখানে কী হবে, -3, এখানে 0, এখানে -2, এখানে +1। তাহলে টোটাল আমাদের কি হচ্ছে, টোটাল এরর কত হচ্ছে, -5। এগুলো যদি যোগ করো তাহলে কী হবে, তাহলে -5
5 পাবো, এবং তার অ্যাভারেজ ভ্যালু কত হবে? টোটাল এরর ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, তাহলে -5 / 5 ইকুয়ালস টু -1। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ এরর। ঠিক আছে? তো আমাদের যত তুমি এক্সপেরিমেন্টটাকে অনেক বেশি করবে, মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট যত বেশি বাড়াবে, তো এররটা তত অ্যাভারেজিং হয়ে যায় এবং এররটা কম হয়ে যায়, এবং কি হয়, সে ট্রু ভ্যালুর কাছাকাছি থাকে। ফলে তার জন্য আমাদের বলা হয় যে যদি কোনো একটা মেজারমেন্ট করা হয়, তাকে কিন্তু অনেকবার ধরে করা উচিত। ঠিক আছে? এরপর দেখো আরেকটা এক্সাম্পল দেখে, আমরা কিন্তু এররটাকে কমানোর অনেক পদ্ধতি বের করতে পারি। কীরকম? এটা কীভাবে বের করা যায় দেখো, সাপোজ 3জন স্টুডেন্ট আছে, বা অ্যানালিস্ট এখানে নাম দিয়েছে, 3জন স্টুডেন্ট আছে। তারা কি করছে, একজন মাপছে 10 ml, ঠিক আছে, একজন মাপছে 100 ml, একজন মাপছে 1000 ml কোনো ভলিওমেট্রিক ফ্লাক্স দিয়ে বা কোনো মেজারিং সিলিন্ডার দিয়ে। ঠিক আছে? এরপর দেখো এর অবজার্ভ ভ্যালু হচ্ছে 11 ml। তাহলে এরর কত? 1 ml। এখানে কত? 101 ml, 101 ml। তাহলে এখানে কি এরর কত? 1 ml। এখানে কি 1001 ml অবজার্ভ ভ্যালু, এবং সি এর ক্ষেত্রে, এবং এখানেও কিন্তু এরর হচ্ছে 1 ml। এইটা কিন্তু আমরা এররটাকে কমানোর একটা পদ্ধতি, এটাকে আমরা খুব ইজিলি করতে পারি। কীরকম? ধরো একটা এক্সাম্পল তোমাদের দিই। ধরো এটা আমার একটা মেজারিং সিলিন্ডার। এর মধ্যে আমাদের 1 ml করে দাগ কাটা আছে। 1 ml, 2 ml, 3 ml, 4 ml, 5 ml, 6 ml, 7 ml, 10 পর্যন্ত, সাপোজ 20 পর্যন্ত কাটা আছে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো আছে। এরপর কি, এইরকম একই তোমার থিকনেসের বা একই দেখতে আরও একটা আমি মেজারিং সিলিন্ডার নিলাম। সেটা 1 থেকে 100 পর্যন্ত 1 ml করে দেওয়া আছে। এবার যদি 1000 করি, সেটাও করা আছে। মেজারিং সিলিন্ডার নিলাম, 1 ml করে করা আছে, দাগ কাটা আছে। ঠিক আছে? এরপর দেখো, যদি এই 3টে জায়গায়, এখানে 10 ml করছে, এখানে 100 ml, এখানে 1000 ml, 1000। ঠিক আছে? এরপর দেখো এই জায়গায় কিন্তু, এখানে দেখো 1 ml এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা সব জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তার কারণ এর যে এরিয়াটা, এই এরিয়াটা সব ক্ষেত্রে সমান করে দিয়েছি আমি। ঠিক আছে? সব ক্ষেত্রে সমান করে দিয়েছি। এটা করা খুব ইজি, এটা করা যায়। ঠিক আছে? তাহলে 1 ml এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা কিন্তু 1000 ml-এও বুঝতে পারবো একই রকমভাবে, 100 ml-এও বুঝতে পারবো, 10 ml-এও বুঝতে পারবো। ঠিক আছে? এরপর দেখো কি ব্যাপারটা হচ্ছে। তাহলে এটা রিলেটিভ এরর কি? রিলেটিভ এরর হচ্ছে 10 ml এর মধ্যে 1 ml এরর চলেছে, তাহলে কত? 0.1। পার্সেন্টেজ কত? 10%। এখানে 100 ml এর মধ্যে 1 ml, তাহলে 1%। এখানের ক্ষেত্রে কি হচ্ছে? এখানের ক্ষেত্রে হচ্ছে যে 0.1%। তাহলে দেখো এই 1000 ml এ যখন তুমি মাপছো, তখন কিন্তু আমরা কি করছি, তখন আমাদের রিলেটিভ এররটা সব থেকে কম হচ্ছে। তাহলে আমাদের কি করব, যদি আমরা একই মেজারমেন্ট আমরা করি এবং তাতে ভলিউমটা যদি বেশি মাপা হয়, তাতে কি হবে, তাহলে এররটা কম হয়ে যাবে। এখানে দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড আমাদেরকে জানতে হবে এবং তাদের ডিফারেন্সটা জানতে হবে। এটা হচ্ছে নির্ভুলতা বা অ্যাকুরেসি, এবং যথার্থতা বা প্রিসিশন। নির্ভুলতা কি একটু পড়ে নিই। নির্ভুলতা কাকে বলে? কোনো পরিমাপের নির্ভুলতা বলতে পরীক্ষালব্ধ মান বা মেজার্ড ভ্যালু এবং সঠিক মানের বা ট্রু ভ্যালুর মধ্যে সান্নিধ্য বা অ্যাগ্রিমেন্টকে বোঝায়। ঠিক আছে? পরীক্ষালব্ধ মান এবং সঠিক মানের মধ্যে পার্থক্য যত কম হবে, পরিমাপের নির্ভুলতা তত বেশি হবে। মানে এরর যত কম হবে, তত পরিমাপের নির্ভুলতা তত বেশি হবে। এটা আগেও বলেছি, সিস্টেমেটিক এরর সর্বদা পরিমাপের নির্ভুলতাকে কমিয়ে দেয়। ঠিক আছে? মানে এররটা বাড়িয়ে দেয়। ঠিক আছে? এবারে কি,
যথার্থতা বা প্রিসিশন কাকে বলে একটু পড়ে নিই। কোনো পরিমাপের যথার্থতা বলতে বোঝায় বারে বারে কোনো নির্ণীত পরীক্ষালব্ধ মানগুলির মধ্যে কতটা পুনরাবৃত্তি করছে। মানে ধরো কোনো একটা মানে কোনো একটা ওজন তুমি নিচ্ছ, সাপোজ 50 গ্রাম, যদি বারবার 50 গ্রাম হয় তার মানে হচ্ছে তোমার প্রিসিশন খুব ভালো। বারবার তুমি নিচ্ছ বারবার 50 গ্রাম বা 50 গ্রামের খুব কাছাকাছি আসছে, তার মানে কি যে মেজারমেন্টের প্রিসিশনটা হচ্ছে খুবই ভালো। ঠিক আছে, এবার এটা হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এরর কি হয়, যে র্যান্ডম এরর সর্বদা পরিমাপের যথার্থ বা প্রিসিশনের উপর প্রভাব ফেলে। ঠিক আছে, র্যান্ডম এরর যত বেশি হবে তত কী হবে, প্রিসিশনটা কমে যাবে। ঠিক আছে, এবার আমি দেখো এতে 3টা পিকচার দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে নির্ভুলতা মানে অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে ডিফারেন্সটা কি। এইখানে দেখো এই জায়গাটা হচ্ছে ট্রু ভ্যালু, এই জায়গাটা হচ্ছে ট্রু ভ্যালু। ঠিক আছে, এ দেখো ট্রু ভ্যালুর কাছাকাছি সব ভ্যালুগুলো আছে এবং ভ্যালুগুলো নিজেরা কিন্তু খুব কাছাকাছি আছে। ঠিক আছে, ভ্যালুগুলো নিজেরা খুব কাছাকাছি আছে এবং সেটা ট্রু ভ্যালুরও কাছাকাছি আছে। তার মানে কি, নির্ভুল এবং যথার্থ, প্রিসাইজ এবং অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ। ঠিক আছে, এরপর নেক্সট পিকচারে দেখো, নেক্সট পিকচার এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু। এটা ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে আছে, দেখতে পাচ্ছ, এটা ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে আছে। মানে কি, মানে এ কিন্তু মানে এ কিন্তু নির্ভুল নয়, ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে আছে, এ নির্ভুল নয়, কিন্তু এগুলো প্রিসাইজ, তার কারণ হচ্ছে যে ভ্যালুগুলো তুমি নিয়েছো এই ভ্যালুগুলো খুব কাছাকাছি আছে। ঠিক আছে, এগুলো কী কারণে ঘটতে পারে, সাপোজ কোনো একটা তুমি মেজারমেন্ট করছো, সেই মেজারমেন্টে কোনো একটা সাপোজ কোনো যন্ত্রগত ত্রুটি বা কোনো মানে মেজারমেন্টের পদ্ধতির ভুল এরকম যদি হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের রেজাল্ট আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এরপর এখানে দেখো এটা ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে আছে আর ভ্যালুগুলো নিজেদের মধ্যে অনেক দূরে দূরে আছে। তার মানে কি, এর নির্ভুলও নয় এবং যথার্থ নয়, নাইদার অ্যাকুরেট নট প্রিসাইজ। মানে কি, যে এই মেজারমেন্টটা করছে তার যন্ত্রগত ত্রুটি সমস্ত ত্রুটি এর মধ্যে ঢুকে আছে, মানে তার মেজারমেন্টটা একদমই ভুল হয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এরপরে আমি আসি, এরপরে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা থেকে কোশ্চেন আসে কিন্তু বারবার, অনেক সময় আইআইটি জেইতেও আসে, নিটে আসে, তো এটা তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে। এখানে দেখো, এখানে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি আমি প্রথমে পড়ে নিই। কোনো ভৌত রাশির পরীক্ষালব্ধ মান নির্দেশক সংখ্যাটিকে যে অঙ্কগুলি দ্বারা গঠিত সেগুলি শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা হয়ে থাকে, তবে ওই মান নির্দেশক সংখ্যাটি যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেই অঙ্ক সংখ্যাটিকে ওই রাশিটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল বলি, এইখানে আমি একটা রড নিয়েছি সাপোজ। ঠিক আছে, এর এখানে এখানে 1 সেমি করে কাটা আছে, 1 সেমি করে দাগ কাটা আছে, এটার ভ্যালু হচ্ছে সাপোজ 34 সেন্টিমিটার। ঠিক আছে, 34 সেন্টিমিটার। তো এই 34 সেন্টিমিটার, এই 3টা এটা কিন্তু প্রিসাইজ। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি যে 30-এর উপরে হবে, 34 মানে 30-এর উপরে হবে, কিন্তু এই 4 এটা 33 না 35 এটা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 3 আর 4 মানে 2। এই 4টা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, যে এটাকে আমরা বলতে পারি যে 33 এবং 35-এর মাঝে কোনো একটা জায়গায় কিন্তু এই ভ্যালুটা কিন্তু অবস্থান করে, ফলে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 2। ঠিক আছে, তাহলে অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে আমরা বলতে পারি আমাদের পরিমাপটা কতটা প্রিসাইজ হয়েছে আমাদের পরিমাপটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা বলতে পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, এটা কিন্তু মনে রাখবে কতটা, এটাই আমাদের মেন আইডিয়া, কতটা প্রিসাইজ,
কোনো একটা মেজারমেন্ট কতটা প্রিসাইজ সেটা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে বলা হয়। সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালুটা যত বেশি হবে তত আমাদের 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 মেজারমেন্টটা তত বেশি প্রিসাইজ। ঠিক আছে, দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিই, যেটা তোমাদের আমি বললাম সেই একই এক্সাম্পল দিয়েছি। এখানে একটা স্কেলে 2.2 সেন্টিমিটার আছে, এখানে রিপোর্ট করা হয় 2.2 ± 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগার কত? এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগার কত? 2 and 2, মানে দুটো সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, এই যে টু পয়েন্টের পরে যে 2 আছে, এটা কিন্তু আমরা 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 কিন্তু মানে এর সম্পর্কে কিন্তু খুব বেশি আমরা প্রিসাইজ নই, বা অ্যাকচুয়াল ভ্যালু যে 2.2 এটা কিন্তু নয়, এই 2.2 ± 1 হতে পারে, কিন্তু এ কিন্তু একটা সিগনিফিকেন্ট অর্থ বহন করে। ঠিক আছে, একটা এই 2টা থেকে আমরা বলতে পারি এটা 2.1 এবং 2.3 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু, ফলে আমরা 2 and 2 মানে 2 সিগনিফিকেন্ট ফিগার এখানে আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা পড়বো কি, যে সিগনিফিকেন্ট ফিগার আমরা বের করব কীভাবে। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু মানে পড়ে, এই জায়গা থেকে কোশ্চেন আছে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখবে। এরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করার নিয়ম, কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা মানে বের করব। ঠিক আছে, সমস্ত অশূন্য অঙ্কগুলিকে নন জিরো ডিজিট তাৎপর্যপূর্ণ অঙ্ক রূপে গণনা করা হয়। যেমন 64, এখানে কত? 2টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এখানে 4টা তুমি 4 সম্পর্কে তুমি প্রিসাইজ নও, কিন্তু এটা কিন্তু তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে, তাই 6 and 4 দুটোকে আমরা বলেছি। 0.7426 এটাতে 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে, সমস্ত অশূন্য অঙ্ক, এগুলো দেখো অশূন্য অঙ্ক মানে নন জিরো ডিজিট, এগুলো সব নন জিরো ডিজিট। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট আমাদের নিয়ম হচ্ছে 2টি অশূন্য বা নন জিরো অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি কি? তাৎপর্যপূর্ণ অঙ্ক। যেমন ধরো এই 7 আর 4 এর মাঝে আছে 0। ঠিক আছে, এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ? 7, 0, 0, 4, 2, মানে এখানে 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তারপরে কি, প্রথম অশূন্য অঙ্কের বাম দিকে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। যেমন 0, 4, 7, এখানে কটি তাৎপর্যপূর্ণ অঙ্ক? 2টি, 4 and 7, 2টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে, 0.005, ঠিক আছে, কি প্রথম মানে এখানে 5টা প্রথম অশূন্য অঙ্ক, তার আগে যে জিরোগুলো আছে এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। এটাকে একটু এক্সপ্লেন করি। 0.005 এটাকে তুমি এটা 0.005, এটা কোনো একটা ইউনিট দিলে, তাহলে আমি ধরো সাপোজ করছি 0.005 কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি 0.005 into 1000 মিটার ইকুয়ালস টু 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমি কিলোমিটারে মাপি তাহলে হচ্ছে 0.005, এটা যদি মিটারে মাপি তাহলে এটা 5। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 5, একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমার মেজারমেন্টটা কতটা প্রিসাইজ হয়েছে সেটা কিন্তু এই 0 দিয়ে আমাদের বলা যায় না। তার কারণ এখানে যখন আমি মিটারে করছি তখন আমরা কি করছি? একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক, শুধুমাত্র স্কেলটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র আমরা স্কেলটাকে চেঞ্জ করে দিই, শুধু স্কেলটাকে, এখানে কিলোমিটারে মাপছিলাম, এখানে আমি মিটারে মাপছি, কিন্তু এখানে মিটারে মাপলে আমি শুধু 5 দিয়ে আমি বলে দিতে পারবো যে কতটা প্রিসাইজ আমাদের 5 মিটার আমাদের অনলি মাপতে হবে। এখানে কিলোমিটারে মাপছি, শুধুমাত্র 0.0, শুধুমাত্র আমাদের দশমিক টাকে মানে চেঞ্জ করার জন্য, দশমিকের যে যে পজিশন, সেই পজিশনটাকে চেঞ্জ করার জন্য এই জিরোগুলো ইউজ করা হয়, এই জিরোগুলো। বুঝা গেল? তাহলে আমাদের কি, তাহলে আমরা কি, যেটাকে শুধুমাত্র যদি আমি ইউনিটটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু আমরা কিন্তু একটাই আমাদের কি পাচ্ছি?
একটাই আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এটা থেকে এই জিরোগুলো দিয়ে আমার মেজারমেন্টটা কতটা প্রিসাইজ, এটা কিন্তু প্রিসাইজ কতটা খুব ইম্পর্টেন্ট, কতটা প্রিসাইজ এটা কিন্তু বলা যায় না। এরপর দেখো একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আমি বলি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে অর্থাৎ কত প্রিসাইজ ডিফাইন করছি তার উপর নির্ভরশীল, মানে কিভাবে আমরা লিখছি তার উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, যেমন ধরো 0.005, এটা আমরা কি হচ্ছে 0.005, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। কত সিগনিফিকেন্ট ফিগার আমাদের হচ্ছে 1 সিগনিফিকেন্ট ফিগার। 0.0050, এটা 50 পর্যন্ত প্রিসাইজ, মানে এই জিরোগুলো বাদ দিলাম, এই 50 আছে, এই তাহলে হচ্ছে দুটি সিগনিফিকেন্ট ফিগার। এখানে 5.0 মানে মাল্টিপ্লাই 10⁻³ এটা হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার, মানে 5.0 পর্যন্ত আমরা এই পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত এত দূর পর্যন্ত আমরা কিন্তু প্রিসাইজ। ঠিক আছে, তা কেমনভাবে লিখছো এটা সায়েন্টিফিক নোটেশন বলে, এর উপরে ডিপেন্ড করে যে তুমি মানে কি বলতে চাইছো অ্যাকচুয়ালি, কতটা প্রিসাইজ আমার মেজারমেন্টটা হচ্ছে, এটা এইভাবে লেখাটাকে বলা হয় সায়েন্টিফিক নোটেশন। এটা থেকে বোঝা যায় তুমি কতটা প্রিসাইজলি ডিফাইন করেছো সেটাকে বোঝানোর জন্য। 4 নম্বর রুল হচ্ছে, একটু পড়ে নিই, কোনো একটি সংখ্যা এক বা একাধিক শূন্য দিয়ে শেষ হলে এবং শূন্যগুলির অবস্থান দশমিক বিন্দুর ডান দিকে না হলে ওই শূন্যগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক হতেও পারে আবার নাও হতে পারে। সেক্ষেত্রে সংখ্যাটিকে কেমনভাবে লেখা হচ্ছে তার উপর নির্ভরশীল। লেখার রীতি বা এটা সায়েন্টিফিক নোটেশন বলে দেয় তুমি কতটা সার্টেনিটির সঙ্গে রাশিটা পরিমাপ করেছো। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, এই যে 1030, এইটা একটা সংখ্যা, একে তুমি লিখছো 1.03 মাল্টিপ্লাই 10⁻³, তাহলে এখানে কিন্তু 3 সিগনিফিকেন্ট ফিগার, 1.03 মাল্টিপ্লাই 10⁻³, এই 10⁻³ তোমাকে ধরার কোনো দরকার নেই। এবার আবার এটাকে লিখছো 1.030 ইন্টু 10⁻³, এটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ফিগার, 1030। ঠিক আছে, তাহলে 1030 এটা 4 সিগনিফিকেন্ট ফিগার। এটাকে দেখো, যদি একটা এক্সাম্পল নাও তাহলে তুমি বুঝতে পারবে। এইটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই, জিনিসটা একটু মনে হচ্ছে যে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা কী ধরনের কথা বলা হচ্ছে বা এর মধ্যে কিছু কী রহস্য আছে, সেটা দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো এইটা একটা রড, ঠিক আছে, এর ভ্যালুটা আমি বলছি 1.03 মিটার। মানে কি, মানে এ দশমিকের পরে যে দু ঘর আছে, মানে এ সেন্টিমিটার পর্যন্ত প্রিসাইজ। ঠিক আছে, 1.03 মিটার মানে 1 মিটার 3 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু এটাকে যদি বলি 1.030 মিটার, মানে কি এ কিন্তু মিলিমিটার পর্যন্ত প্রিসাইজ। দেখো দুটোর ভ্যালু কিন্তু একই, কীভাবে, এই মিটার 1.03 মিটার মানে হচ্ছে 103 সেন্টিমিটার, মানে হচ্ছে 1030 মিলিমিটার। ঠিক আছে, কিন্তু এইটা যদি 1.030, এটাও হচ্ছে 1030 মিলিমিটার। ঠিক আছে, কিন্তু এই মেজারমেন্টটা কি হচ্ছে, এই মেজারমেন্টটা আমরা কি এই মিলিমিটার পর্যন্ত আমরা প্রিসাইজ। তাহলে দেখো এই সমস্ত জায়গায় আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু প্রিসিশনটার উপরে ডিপেন্ড করে আমাদের সিগনিফিকেন্ট ফিগার প্রিসিশনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তাহলে এর থেকে তুমি বলতে পারো যে কোনো একটা মেজারমেন্ট কতটা প্রিসাইজ সেটার সঙ্গে সিগনিফিকেন্ট ফিগার রিলেটেড। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট আমাদের আর লাস্টই হচ্ছে যে কোনো বস্তু সংখ্যার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে ইনফিনিটি। কেন, তার কারণ হচ্ছে যে ধরো 7টি অ্যাপেল বা 5টি লেবু, তার মানে কি যে এটা 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 কিন্তু খুব প্রিসাইজ, 5টি অ্যাপেল মানে 5টি অ্যাপেল। ঠিক আছে,
এটা কিন্তু খুব প্রিসাইজ। তার জন্য আমাদের এটাকে বলতে পারি 7.0000000, মানে ইনফিনিটি পর্যন্ত আমাদের এর এর অ্যাকুরেসি আছে। ঠিক আছে, 5টি অ্যাপেল মানে 4.99 আপেল নয়। ঠিক আছে, 5টি অ্যাপেল মানে 5টি অ্যাপেলই। ঠিক আছে, তো এই জন্য আমাদের কোনো বস্তু সংখ্যার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে ইনফিনিটি। এই হয়ে গেল। এবারে হচ্ছে একটু একটু সামারিটা বলে দিই, তাহলে তুমি দেখো আরও একটু আমাদের এখানে তোমাদের ক্লিয়ার হবে। ধরো একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, সেই এক্সাম্পলটা কি, একটি এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা আছে 100 ডিগ্রি সি আমাদের পরিমাপ করছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা দেখছি। এর মধ্যে কটি সিগনিফিকেন্ট ফিগার আছে আমাদেরকে বলতে হবে। এখন সিগনিফিকেন্ট ফিগার বলতে আমরা সেই সব অঙ্কগুলোকে বোঝাই যেগুলো পরিমাপের নির্ভুলতা প্রকাশ করে। সংখ্যাটি লেখার ধরন অনুযায়ী সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা নির্ধারিত হয়। যেমন ধরো, যদি তুমি 100 করো, 100, এটাতে কিন্তু 1 সিগনিফিকেন্ট ফিগার। এই লেখাটা বলে দিচ্ছে যে এটা হচ্ছে 1 সিগনিফিকেন্ট ফিগার। এর মধ্যেও একটাই সিগনিফিকেন্ট ফিগার আছে। কেন? তুমি যে স্কেলটা বানিয়েছো সেই স্কেলটা হচ্ছে যে 100, তারপর কি হবে, তারপরের টেম্পারেচার হচ্ছে 200, মাঝে কোনো টেম্পারেচারকে তুমি মাপতেই পারবে না। এটা এই লেখার নিয়মটা বলে দেয়। ঠিক আছে, তাহলে এটা কি নিয়ারেস্ট 100, লো প্রিসিশন, কোনো প্রিসিশনেই নেই। ঠিক আছে, তারপরে 100 পয়েন্ট, এটা হলে তো কী হচ্ছে, মেজার টু বি নিয়ারেস্ট 1, মানে যে স্কেলটা তুমি করেছো টেম্পারেচার, সেই টেম্পারেচারের স্কেলটা হচ্ছে কত, 1 করে করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা 100 পর্যন্ত আমরা মাপতে পারবো। 100 মানে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ডিফারেন্সটা, সেটাকে আমরা মাপতে পারবো। তাহলে আমাদের কি এখানে হচ্ছে মেজার টু দ্য নিয়ারেস্ট 1। তারপরে কি, এটাকে যদি এইভাবে লেখা হয় 100.0, এটা কোটা সিগনিফিকেন্ট ফিগার আছে 4। ঠিক আছে, মেজার টু দ্য নিয়ারেস্ট 0.1, মানে যে স্কেলটা তুমি বানিয়েছো সেটা 0.1 ডিগ্রি করে কাটা আছে। ফলে আমরা 0.1 ডিগ্রির যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাও আমরা কি মাপতে পারবো। এবার হচ্ছে 1.00 মাল্টিপ্লাই 10⁻3, এটা হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। এটা হচ্ছে ক্লিয়ারলি রিটেন আছে, মানে এটা এমনভাবে লেখা আছে যেটার মানেই হচ্ছে আমরা 3 ডিজিট পর্যন্ত আমরা কি এটাকে মেজার করতে পারবো। এই হয়ে গেল আমাদের সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে। এরপর হচ্ছে আমাদের আর একটা লাস্ট টপিক, এটা হচ্ছে রাউন্ডিং অফ। রাউন্ডিং অফটা কি হলো, একটা পদ্ধতি বা সরলীকরণ করার পদ্ধতি, যেটা আসল সংখ্যার খুব কাছাকাছি থাকে কিন্তু তার ভগ্নাংশ বা অতিরিক্ত অপ্রয়োজনীয় অঙ্ক বাদ দেওয়া হয় আমাদের নিজেদের সুবিধার জন্য। ঠিক আছে, কেন করা হয়? সংখ্যাটিকে সহজ এবং ব্যবহারযোগ্য করে তোলার জন্য এবং পরিমাপের নির্ভুলতা অনুযায়ী সংখ্যাটিকে প্রকাশ করার জন্য। ঠিক আছে, নির্ভুলতার মানে পরিমাপটা ট্রু ভ্যালুর খুব কাছাকাছি রাখার জন্য। ঠিক আছে, এবারে কি রাউন্ডিং অফ করার নিয়মটা কি কি, যে অঙ্কটি পর্যন্ত ফল প্রকাশ করতে চাইছো, ঠিক আছে, তার পরের অঙ্কটা তোমাকে দেখতে হবে। 5 অপেক্ষা বেশি হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হবে। আর যদি 5 থেকে কম হয় তাহলে যে অঙ্কটা আগের অঙ্কটা একই থাকবে। আর যদি 5-এর সমান হয় তাহলে পূর্বের অঙ্কটা আগের অঙ্কটা যদি জোড় হয় তাহলে একে অপরিবর্তিত তোমার রেখে পরে 5টাকে ছেড়ে দিতে হবে। আর যদি বিজোড় হয় তাহলে 1 যোগ করতে হবে। একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবো। যেমন 15.64, এখানে আমাদের 6 পর্যন্ত আমরা এই 6 পর্যন্ত আমরা রাউন্ডিং অফ করতে চাইছি। তাহলে কি এর পরের সংখ্যাটা কত, 4, তাহলে 4 5-এর থেকে কম, তাহলে কি হবে 15.6 থেকে যাবে। তারপরে হচ্ছে 3.57, মানে 2টো ডিজিট পর্যন্ত আমরা রাউন্ডিং অফ করতে চাইছি, তাহলে কী হবে 5-এর পরেরটা কি 7, তাহলে কী হবে এখানে 7 মানে 5-এর থেকে বড়, তাহলে কী হবে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। এবার দেখো 14.25, ঠিক আছে, এটা 5-এই আছে, এই 5 আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে 5 আছে, তাহলে কী হবে আগের সংখ্যাটা কি, এটা হচ্ছে জোড় বা ইভেন, তাহলে কী হবে 14.2 থেকে যাবে। আর এইটা আগের সংখ্যাটা দেখো, এটা 5 আছে, আগের সংখ্যাটা 7 আছে, এটা বিজোড় আছে, তাহলে কী হবে 14.8 হয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ডিং অফ করার নিয়ম কোনো একটা সংখ্যাকে। আর আমরা করব কি,
হ্যাঁ, এইটা অনেক সময় এগুলো এই জায়গাগুলো কিন্তু অনেক সময় পড়ে। এই যে সিগনিফিকেন্ট ফিগার, তারপরে রাউন্ডিং অফ, আর যোগফল বিয়োগফল মানে এডিশন সাবট্রাকশন, আর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন মানে গুণ ভাগ যোগ বিয়োগ করার যে নিয়ম এবং তাকে রাউন্ডিং অফ করার নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? ধরো এই তিনটে সংখ্যা আছে আমাদের 3.6, 12.24, 10.362। ঠিক আছে, এটাকে যদি তুমি রাউন্ডিং অফ করতে চাও তাহলে তখন কি করতে হবে আমাদের? দশমিকের পরে মানে যে দশমিকের পরে যে মানে যে সংখ্যাটার মধ্যে দশমিকের পরে সবথেকে কম সংখ্যা আছে সেটাকে তোমাকে দেখতে হবে এবং সেইটাকে রাউন্ডিং অফের জায়গা হিসেবে ধরতে হবে। মানে এখানে আমি বলতে চাইছি 3.6 মানে আমাদের কি দশমিকের পরে এক ঘর পর্যন্ত আমাদেরকে ফলটা নিতে হবে এবং তাকে রাউন্ডিং অফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে তুমি একটা লাইন টেনে দেবে। দশমিকের পরে সব থেকে কম সংখ্যা কত আছে? 3.6, একটাই আছে, এটা নিলে তারপর সেটাতে লাইন টেনে দিলে সেটাতে একটা এরকম লাইন টেনে দিলে তাহলে কি হবে? পুরো যোগ করে নিলে তারপর যোগ করার পরে 26.202, এরপরে কি আছে? 2 এর পরে 0 আছে যেটা 5-এর থেকে কম, তাহলে কি হবে? 26.2 আমাদের রাউন্ডিং অফ করার ফল হবে। তার মানে কি এইটাকে তোমাকে দেখতে হবে দশমিকের পরে সব থেকে কম সংখ্যা কোন সংখ্যার মধ্যে আছে সেই ততদূর পর্যন্ত দশমিকের পরে নিতে হবে। মানে দশমিকের পরে এক ঘর আছে, এখানেও দশমিকের পরে এক ঘর নিতে হবে। ঠিক আছে, এরপর দেখো যদি মাল্টিপ্লিকেশন করার নিয়মটা একটু আলাদা। আমাদের দেখতে হবে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার যুক্ত কি সংখ্যা, রাউন্ডিং অফ কিন্তু ততগুলো সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কী করব? এখানে দেখো এক্সাম্পল দেখি 5.728 মাল্টিপ্লাই 3.9। তাহলে এখানে সবথেকে কম সিগনিফিকেন্ট ফিগার আছে 3.9, 2 আছে, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে আমাদের কী হবে? পুরো মাল্টিপ্লিকেশনটা করে নিলে তারপরে কি করবে? আমাদের কি করতে হবে? এমন একটা ফলাফল দিতে হবে যার মধ্যে দুটো আমাদের কি রাউন্ডিং অফ করার পরে আমাদের কী হবে? দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে এখানে আমাদের কি আছে? দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে 22.2, কিন্তু রাউন্ডিং অফ কীভাবে করবো? 22.2 এর পরে 3 আছে, তাহলে কী হবে? আমাদের কী হবে? তাহলে 5-এর থেকে কম, তাহলে আমাদের রিপোর্ট করবো কত? আমাদের বলবো কত? 22। ঠিক আছে, এরপর ভাগের ক্ষেত্রে দেখো এই ভাগটা আমাদের দেওয়া আছে 83.954, 0.02 ডিভাইডেড বাই 0.62 মাল্টিপ্লাই 4। তাহলে এখানে দেখো এই ফোরটা আমাদের কিন্তু আমরা এটা শিওর নই এটার মধ্যে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে তারপরে সবথেকে কম সিগনিফিকেন্ট ফিগার কত আছে? 0.62, এর মধ্যে কটা আছে? দুটো। তাহলে আমরা কী করবো? আগে ভাগটা করে নেব। ঠিক আছে, তারপর দুটো সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা রিপোর্ট করব এবং তার জন্য রাউন্ডিং অফ করতে হবে। রাউন্ডিং অফ করতে গেলে কী হবে? তার পরের সংখ্যাটা দেখবো 6, তাহলে কী হবে? 6 মানে কি? মানে হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে 3-এর সাথে 1 যোগ করে দিতে হবে, তাহলে কী হবে? 0.74। ঠিক আছে, ঠিক আমাদের আলোচনা এখানেই শেষ হলো। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক এন্থু যোগাবে নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাও। আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার পার্সোনাল নাম্বারে 8967635496। মেল করতে পারো DASKOUSIK1984@gmail.com।